এটি কোনো আকস্মিক ছাত্র আন্দোলন যে ছিল না, ছিল শিবিরের জামায়াত ইসলামীর সুসংগঠিত, পরিকল্পিত এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত সন্ত্রাসবাদী রাষ্ট্র দখল প্রক্রিয়ার সফল বাস্তবায়ন। জুলাই মাসের আগুন, মেট্রো রেলে বিস্ফোরণ, বিচার বিভাগের উপর হামলা সবই ছিল সুপরিকল্পিত এবং প্রশিক্ষিত সন্ত্রাসী চক্রান্তের অংশ। এই যে বাংলাদেশের সৌর মধ্যবিত্ত শ্রেণী যারা দলে দলে গিয়ে কোটার দাবিতে এবং সরকার পতনের দাবিতে গিয়ে গলা মিলিয়েছিল, প্রোফাইল পিকচার লাল করেছিল, তাদের ভেতর তো শিবির আতঙ্ক আছে, মৌলবাদী আতঙ্ক আছে। আজকে এদের সবচেয়ে বড় ভয়াবহ সংকট হচ্ছে বিপ্লব নয়, কিন্তু কৃতিত্ব নিয়ে যুদ্ধ। কিসের কৃতিত্ব? কে কত বড় সন্ত্রাসী তার কৃতিত্ব। ইউনূস বারবার বলেন না আমরা একটি যুদ্ধের মধ্যে আছি, এইবার সেটা হবে এই কৃতিত্বের প্রশ্নে। সুতরাং তুমি রিয়েলিটি মাইনে নাও প্রিয় নাহিদ, যতই তুমি স্ট্যাটাস প্রসব করো, রিয়েলিটি তো আসলে শিবির এই রাষ্ট্রকে দখল করেছে। সালের জুলাই মাস, কেউ বলছে বিপ্লব, কেউ বলছে গণঅভ্যুত্থান, কিন্তু প্রথম দিন থেকেই আমার মতো অনেকেই বলছি এটা কোনো গণজাগরণ ছিল না, ছিল এক নির্মম পরিকল্পিত সন্ত্রাসী অভিযানের ফল। আজও যখন কেউ কেউ কৃতিত্ব দাবি করে বলেন আমরাই রেল জ্বালিয়েছি, আমরাই পুলিশ মেরেছি কিংবা আমরাই মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছি, তখন প্রশ্ন একটাই, এই আমরা আসলে কারা? উত্তর খুব স্পষ্ট, এই আমরা মানে হচ্ছে শিবির। আপনি গত কিছুদিন ধরেই এই চেহারা, এই দাবি স্পষ্টভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশন টক শোতে দেখতে এবং শুনতে শুরু করেছি। রাষ্ট্র আজ যে ভয়াবহ বিশৃঙ্খলা এবং নৈতিক দেউলিয়াত্বের মুখে পড়েছে তা আসলে শিবিরের দীর্ঘদিনের কৌশলগত আগ্রাসনের ফলাফল। এটি কোনো আকস্মিক ছাত্র আন্দোলন যে ছিল না, ছিল শিবিরের জামায়াত ইসলামীর সুসংগঠিত, পরিকল্পিত এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত সন্ত্রাসবাদী রাষ্ট্র দখল প্রক্রিয়ার সফল বাস্তবায়ন। যারা নিজেদের ছাত্রনেতা বলে পরিচয় দেয় তারা ছিল শুধু সামনের সারির মুখোশ, পেছনে চাকা ঘুরিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই শিবিরের ক্যাডাররা দীর্ঘদিন ছাত্র সংগঠন, প্রশাসন, এমনকি ছাত্রলীগের ভেতর ঢুকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তারা ইনফিল্ট্রেশনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রে ঢুকে গেছে, মিডিয়া থেকে মন্ত্রণালয় পর্যন্ত সব জায়গায় তাদের হাত ছিল, অবস্থান ছিল এবং তাদের লোক ছিল। জুলাই মাসের আগুন, মেট্রো রেলে বিস্ফোরণ, বিচার বিভাগের উপর হামলা সবই ছিল সুপরিকল্পিত এবং প্রশিক্ষিত সন্ত্রাসী চক্রান্তের অংশ। এসবের নেতৃত্বে ছিলেন সাদিক কাইয়ুমের মতো পুরনো শিবির প্রশিক্ষক, যিনি জুন মাসেই নাকি মুক্তিযুদ্ধের ট্রেনিং এর নামে একটি সন্ত্রাসী শিবির পরিচালনা করেছেন বলে, এবং সেটা দিল্লি রোডে। এসব তথ্য তো বেরিয়ে গেছে। সেখানেই পরিকল্পনা করা হয় ৫,০০০ পুলিশ হত্যা করা হবে, রেল অবরোধ করা হবে, জেল ভাঙা হবে, সমস্ত জঙ্গিদের মুক্তি দেওয়া হবে এবং বিচার বিভাগ দখল করে সমস্ত যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামিদের খালাস দেওয়া হবে। এমন সব কাজ যা কখনোই কোনো রাজনৈতিক আন্দোলনের ভাষা হতে পারে না, নিয়মতান্ত্রিক আন্দোলনে এটি হয় না। এই ঘটনার আন্তর্জাতিক দিকটিও আর গোপন নেই। এক সময়ে শান্তির দূত ডক্টর ইউনূস যখন এই সন্ত্রাসীদের গণতন্ত্রের প্রতিভূ বলে প্রচার করলেন, তখনই বোঝা গেল আন্তর্জাতিক মহল এই অপারেশনে মৌন সম্মতি শুধু নয়, সক্রিয় সহায়তা দিচ্ছে বা দিয়েছে। বিভিন্ন পশ্চিমা মিডিয়া, আন্তর্জাতিক এনজিও এবং কূটনীতিকদের ছায়া সমর্থন ছিল এই ঘটনা প্রবাহের অপরিহার্য অনুষঙ্গ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে পাশ কাটানো যাবেই না কোনোভাবে। আমরা ভুলে যাইনি ১/১১ আগে মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে থমাস, মানে সেই সময়ের মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে থমাস জামায়াত ইসলামীকে মডারেট ইসলামিক পার্টি বলে স্বীকৃতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাদের মত অনুযায়ী একটি ভারসাম্যপূর্ণ দ্বিদলীয় রাজনীতি কায়েম করতে চেয়েছে। একদিকে তারা উদার আওয়ামী লীগকে চেয়েছে গণতান্ত্রিক দল হিসাবে, আর অন্যদিকে তারা নিয়ন্ত্রিত ইসলামপন্থী বা ওয়াহাবিজমের যে ধারা সেরকম একটি ইসলামপন্থী দলকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চেয়েছে। শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে সেই কাঠামোতে মানিয়ে নিতে পারেনি।
মানে যে কাঠামোটি তারা যুক্তরাষ্ট্র চেয়েছিল। মার্কিন দূতাবাস, পিটার হাসের ঘনিষ্ঠ বৈঠকগুলোর কথা স্মরণ করি আমরা, এনজিওদের তৎপরতার কথা স্মরণ করি, সবই ছিল এই ছায়া সরকার স্থাপনের প্রস্তুতি। আর সেই পরিকল্পনার প্রধান বাস্তবায়নকারী ছিল জামায়াত ইসলামী এবং তার সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন শিবির। প্রশিক্ষণ, অর্থ, অস্ত্র এবং কৌশলগত যোগাযোগ সবই তারা এই বিদেশি মদদে করতে পেরেছে এবং তাদের হাতে যে পরিমাণ অর্থ ছিল এবং যে পরিমাণ অর্থ তারা বিনিয়োগ করেছে এতে, তা আপনারা এখনো কি বুঝতে পারছেন না? না বোঝার তো কোনো কারণ নেই। শিবিরের কৌশল ছিল বরাবরই দ্বিমুখী। একদিকে তারা আগুন জ্বালিয়েছে, অন্যদিকে তারা বিশ্বমঞ্চে নতুন প্রজন্মের গণতন্ত্রবাদী সেজে কেঁদেছে। আর এবার 2024 সালে তারা তো আরো চতুর ছিল। শিবির নামটা পর্যন্ত তারা সরাসরি ব্যবহার করেনি, কারণ তারা জানে এই নাম উচ্চারণ করা মানেই হচ্ছে এই যে বাংলাদেশের সৌর মধ্যবিত্ত শ্রেণী যারা দলে দলে গিয়ে 2024 সালের জুলাই মাসে কোটা আন্দোলনের বা কোটার দাবিতে এবং সরকার পতনের দাবিতে গিয়ে গলা মিলিয়েছিল, প্রোফাইল পিকচার লাল করেছিল, তাদের ভেতর তো শিবির আতঙ্ক আছে, মৌলবাদী আতঙ্ক আছে। সুতরাং সেটা জেগে উঠতে পারে সেই ভয় তাদের মধ্যে ছিল। এখন অনেকেই বলছেন এই বিপ্লব ছিল সর্বশ্রেণীর, সর্বস্তরের অংশগ্রহণে গঠিত। ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে কুলি মজুর, মাদ্রাসা থেকে নাস্তিক পর্যন্ত একত্রিত হয়েছিল নাকি। কিন্তু বাস্তবতা হলো এটি ছিল একেবারে সুপরিকল্পিত, মেটিকুলাস ডিজাইনে কন্ট্রোল ক্যাওস। মানুষ ছিল ক্ষুব্ধ, তবে কাকে কোথায় লাগানো হবে তা জানতো শুধুমাত্র শিবির। তারা সাংগঠনিক দক্ষতায় সেই মানুষের এই ক্ষোভকে একটি সুনির্দিষ্ট টানেলের ভিতর দিয়ে নিয়ে একটি লক্ষ্য বিন্দুতে কেন্দ্রীভূত করতে পেরেছিল। প্রশংসা করতেই হবে তাদের এই মেটিকুলাস ডিজাইনের। মেটিকুলাস ডিজাইনটি আর কারো নয়, শিবির, হিজবুত তাহরির এবং এসব জঙ্গিদের। আজকে এদের সবচেয়ে বড় ভয়াবহ সংকট হচ্ছে বিপ্লব নয়, কিন্তু কৃতিত্ব নিয়ে যুদ্ধ। কিসের কৃতিত্ব? কে কত বড় সন্ত্রাসী তার কৃতিত্ব, কে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করে, কে কতজনকে হত্যা করে রাষ্ট্র দখলের সহযোগিতা করেছে তার কৃতিত্ব। হাসনাত বড় সন্ত্রাসী নাকি সার্জিস বড় সন্ত্রাসী, আক্তার বড় সন্ত্রাসী নাকি নাহিদ বড় সন্ত্রাসী, নাকি শিবিরের বাকি যারা নেতা আছে তারা বড় সন্ত্রাসী? হাসনাত, সার্জিস, আক্তাররা নিজেদের বিপ্লবের নায়ক বানাতে চায়, আর তারা এখন আর কারো নামই নিতে চায় না, অন্য কারো নাম নিতে চায় না। তারাই যে নায়ক সেটাই তারা প্রমাণ করতে চায়। এখন শিবিরকে কৃতিত্ব দিলে এনসিপির সন্ত্রাসী অর্জন ম্লান হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে এখন আর উদ্দেশ্য শুধু বিপ্লব নয়, উদ্দেশ্য হলো কে সবচেয়ে বড় সন্ত্রাসী তা আসলে প্রমাণ করা। এই কৃতিত্ব নিয়ে সৃষ্ট অভ্যন্তরীণ উত্তেজনা এখন মতভেদ নয়, এটি রূপ নিয়েছে সশস্ত্র প্রতিদ্বন্দ্বিতায়। এনসিপি চায় শিবির থাকুক পেছনে আর নিজেদের দেখাতে চায় নতুন নেতৃত্ব হিসাবে। আর শিবির যারা প্রকৃত মাঠ পর্যায়ের নিয়ন্ত্রক, তারা এখন আর চুপ করে থাকতে নারাজ। সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, এক ভয়ঙ্কর গ্যাং ওয়ার। এই সংঘাতে সাধারণ মানুষেরই রক্ত ঝরবে, যেমন ঝরেছিল জুলাইতে। রাষ্ট্র যদি এখন হস্তক্ষেপ না করে এই সংঘাত দেশকে ঠেলে দেবে গৃহযুদ্ধের দিকে। বা আমরা তো গৃহযুদ্ধের মধ্যে আছি, ইউনূস বারবার বলেন না আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। এইবার সেটা হবে এই কৃতিত্বের প্রশ্নে, নেতৃত্বের বৈধতা নিয়ে। এখন বিপ্লব বা আদর্শ বলে কিছু থাকবে না, থাকবে শুধু ক্ষমতা এবং প্রতিপত্তি, রক্তক্ষয়ী দ্বন্দ্ব। আজ যারা শিবিরের নাম চেপে রেখে বিপ্লবের ঢাক বাজাচ্ছে, কাল তাদের মুখোশ খুলে দেবে শিবির। কে কোথায় ট্রেনিং নিয়েছে, কে কার নির্দেশে কাকে হত্যা করেছে, সব একদিন একে একে প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হতে শুরু করেছে। তখন ইতিহাস কাউকে রেহাই দিবে না। এই সত্য যত দ্রুত স্বীকার করা হবে রাষ্ট্রের জন্য ততই মঙ্গল। কিন্তু স্বীকারটা করবে কে? রাষ্ট্র তো আসলে তাদের দখলে। কারণ এই যে পুরো এই মেটিকুলাস প্ল্যান, জুলাই সন্ত্রাস, এর বাস্তবতা একটাই, এটি শিবির দ্বারা চালিত, এটি শিবির দিয়ে চালিত, এটি শিবির কর্তৃক চালিত এবং এর ফলে রাষ্ট্র দখল হয়েছে শিবিরের দ্বারাই, শিবির দিয়ে এবং শিবির কর্তৃক। আর এই সত্যকে অস্বীকার করলে ভবিষ্যতের নিরাপত্তা নয়, শুধু বিপদ অনিবার্য। সুতরাং তুমি রিয়েলিটি মাইনে নাও প্রিয় নাহিদ। যতই তুমি স্ট্যাটাস প্রসব করো, রিয়েলিটি তো আসলে শিবির এই রাষ্ট্রকে দখল করেছে। তুমি তাদের একটা ঘুঁটি ছিলে, তুমি বা তোমরা। রিয়েলিটি কঠিন, মানাটা আরো কঠিন। ভালো থাকেন আপনারা সবাই।